এখনো মনে আছে এই পাঞ্জাবিটা আমার বাবা আমার পাঞ্জাবি পরে বলছিল যে তোমার পাঞ্জাবিটা তো অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগছে, আমি তোমার এই পাঞ্জাবিটা পরবো। আমি বলছি আচ্ছা বড় সমস্যা কি। আমার বাবা ওই পাঞ্জাবিটা পরে আমার থেকে বলছে যে আমি তখন আন্দোলনে বের হবো। আমার বাবা বলছে যে বাবা যেখানে যাও সাবধানে দেখো, যদি কোনো ঝামেলা হয় আমাকে বলো। আমার এখনো মনে আছে ওই দিন সন্ধ্যার দিকে আমার বাবা আমাকে ফোন দিচ্ছিল যে বাবা কোথায় আছো। আমি বলছি যে বাবু আমি শাহবাগে এখানে আসি, আমি একটু ঘটনাগুলোর ভিতরে আমি ফ্রি হয়ে আমি তোমাকে আমি কল দিচ্ছি। আমার বাবা বলছিল যে আচ্ছা বাবা তুমি সাবধানে ফিরে আসো। তার সাথে আমার এটাই ছিল আমার লাস্ট কথা। আমার কথা ছিল যে আমার বাবা কি দোষ করছিল, তোমাদেরকে কোনো সময় কোনো কিছু বলছে নাকি কারোর কোনো ক্ষতি করছিল? আমার বাবা তো তোমাদেরকে কিছু করেনি। ছাত্ররা তোমার সুষ্ঠু একটা আইন চাইছিল, সুষ্ঠু একটা জিনিস চাইছে, তার জন্য তোমরা শত শত আমার নিজের বন্ধু আমার নিজের ভাইকেও তোমরা আমার চোখের সামনে তোমরা খুবই হত্যা করছো। তাও কিছু বলার নেই আমার, আমি চুপ ছিলাম। তোমরা আমাকে মারছো। আমার এখনো মনে আছে আমি বাসা থেকে বের হওয়া মাত্র আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে গিয়ে আমার ছাত্রলীগের কিছু নেতা ছিলেন একজন, আমি তার নামটা স্পষ্টভাবে আমার মনে নেই, তিনি আমাকে ওয়ারিতে নিয়ে গিয়ে আমার র্যাঙ্কিং স্কেলের সামনে আমাকে ফেলে রেখে এসেছিলেন। আমার এখনো মনে আছে আমাকে আধা ঘন্টা যাবত মারতেন, তারপর আমাকে ঠান্ডা কড়কড়া ঠান্ডা মানে আমাকে খাওয়াতেন, এরপরে আবার মারতেন। মারতে মারতে আমি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যাই। আমাকে র্যাঙ্কিং স্টেজের সামনে আমাকে যখন ফেলে রাখা আসা হয় তখন আম পাবলিকটা নিয়ে গিয়ে আমাকে সালাউদ্দিনে ভর্তি করে। আমার শরীরের দাগ দেখে আমার বাবার এখনো মনে আছে আন্দোলনের আগে যে সময় আমার বাবার সাথে আমার লাস্ট দেখা, তখন আমার বাবা আমার শরীরের দাগ দেখে আমার বাবা আমাকে জড়িয়ে ধরে কান্না করে ফেলছে যে বাবা তুমি কেন যাচ্ছ। আমি বলছি যে বাবা এটা সবার জন্য, আমি একজন ছাত্র, আমার কিছুদিন পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অ্যাডমিশন দিতে যাবো, আমি এই কোঠার জন্য যদি বেঁধে যাই, শুধু আমার একার জন্য তো না, এমন হাজারো শত শত ভাইরা আছে যারা কিনা এটার জন্য আমার বেঁধে যাচ্ছে। তো আমি কেন চুপ থাকবো? আমি যদি এটার মধ্যে একজন হই, আমার যে ঠিক আছে আমি একদম সঠিক কথা বলছি, আমি তোমার সাপোর্টে আছি। শুধুমাত্র এই কারণেই আমার বাবাকে আজ আমি দেখতে পারতেছি। যদি কোঠা নিয়ে যদি কথা না হতো তাহলেই মনে হয় আমি আমার বাবাকে পেতাম। তবে হ্যাঁ, আমি একটা জিনিস নিয়ে অনেক প্রাউড ফিল করি যে আমার বাবা দেশের জন্য প্রাণ দিচ্ছেন, আমার ভাই আমার দেশের জন্য প্রাণ দিচ্ছেন, আমাদের শত শত আমাদের ভবিষ্যতের জন্য আমাদের প্রাণ দিচ্ছেন। এবং এই প্যাসিভ সরকার তাকে আল্লাহ আদৌ পর্যন্ত ক্ষমা করবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আমি চাই এই যে আওয়ামী লীগ ছাত্রলীগ এটা যদি মারাও যায়, মৃত্যুবরণ করে, এদের যাতে জানাজা বর্ণ না হয়, এদের যাতে মাটি দাফন পর্যন্ত যাতে এদেরকে কোনো কেউ না করে, এদের গোসল পর্যন্ত যাতে না হয়, এদের লাশ যাতে শকুনে খায়। এটা শুধু শুধু মুখ থেকে কারো আসে না, কতটা পর্যন্ত কতটা মানুষ কষ্ট পেলে এইসব কথা বলে। একটা মানুষকে কিভাবে নির্মম ভাবে হত্যা করে তা আল্লাহ মাবুদি ভালো জানে, আর তারাই ভালো জানে। তারা তো পশুর থেকেও আমার কাছে অধম। তাদেরকে যদি আমি কোনো পশুর সাথে তুলনা করি, তারা পশুর থেকে আমার কাছে অধম। শেষে আমি একটা কথাই বলতে চাই, আমার যারা ভাইরা আছেন এবং যারা ছাত্র সংগঠনের আছেন, আমার একটাই দাবি থাকবে যে আমরা যারা শহীদ পরিবারের যারা লোকজন আছে, যারা শহীদ, আমাদের কাছে এখন আমার কিছু ভাইরা আছে যারা এখনো আহত আছে, তাদেরকে খোঁজ নেওয়া। সরকারের কাছে আমার দাবি থাকবে আমাদের তাদেরকে একটু খোঁজ নেওয়া। তাদের অনেকেই আছেন যারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছেন না, এবং অনেকেই আছেন যারা যাদের বাবা মা, নিজেদের ভাই, নিজের ছেলে, নিজের মেয়েকেও খুঁজে পাচ্ছেন না। আমার একটাই দাবি থাকবে তাদের লাস্ট যেন সমাপ্ত করা হয় এবং তাদেরকে সরকারের পক্ষ থেকে যেন আর্থিকভাবে সহযোগিতা এবং তাদেরকে দেখে শুনে রাখা হয়। আমি এই বলে বক্তব্য শেষ করছি। কি কয় না কয় কিছু তো বুঝি না, নাকি মনে হয়
ভাই শেষ করেন না কেন আর একটা ভাই এই আন্টি বলুক শহীদুল ইসলামের ছেলের আত্মনাথ শহীদ রফিকুল ইসলাম ভাই আপনারা একটু এই সেট থেকে একটু তার ছেলে নিজের গল্পটাও বললো তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে, ছাত্রলীগ তাকে কিভাবে নির্মমভাবে নির্যাতন করেছে সেই গল্পগুলো বললো। আপনারা একটু কারোর সাথে ভাই একটু ছেলেটা জেলে জেলে দৌড়েছে, হাসপাতালে দৌড়েছে, বাবার লাশ খুঁজতে যাওয়ার জন্য এই ছেলেটার ঘাড়ে বন্দুক তাক করা হয়েছিল, ছেলেটার দিকে বন্দুক তাক করেছিল এই আওয়ামী ফ্যাসিস্ট। অথচ দেখা যাচ্ছে যে এখন মাত্র 100 দিন হলো এই ফ্যাসিস্টিজমের পতন হয়েছে। 100 দিনের মাথায় আওয়ামী লীগের ভোট, ওই কিছু ফ্যাসিস্টদের ভোট ক্যারি করার জন্য আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাদেরকে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, যা হতাশা, লজ্জা আর ঘৃণার। তারা এই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে কিভাবে ফ্যাসিস্টকে বাংলাদেশে পুনর্বাসন করে আমরা জানি না। তাদের কি লজ্জা হয় না? তাদের দলের নেতাকর্মীরাও যেখানে মারা গিয়েছে তাদেরকে সেই লজ্জাটা হয় না? এই রক্তের উপর পাড়া দিয়ে কিছু ভোট, সামান্য ক্ষমতার লোভে তারা কিভাবে এটা করে আমরা আসলে জানি না। এর উত্তর বাংলাদেশের মানুষ জানে না, কিন্তু তারা জানতে চায়। জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানতে চায় তারা কিভাবে এই জঘন্য কাজ করতে পারছে। আমরা যেন সেভাবে চলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো আমাদের। বাংলায় কালিম সকলের ভয়াল থাবা এখনো আমাদের উপরে রয়ে গেছে। মৌলাই করিম সেখানে সমবেত হয়েছে শহীদদের প্রতি জিয়ারত করার উদ্দেশ্যে। মৌলাই করিম শহীদদের এই স্পিরিটকে আমাদের লালন করার তৌফিক দান করুন। মৌলাই করিম সামিউল আলিম علينا يا مولانا إنك أنت التواب الرحيم.